শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে টিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। এরই মধ্যে বিভিন্ন সংস্কার কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে। যে 6টি সংস্কার কমিশন রয়েছে তার মধ্যে 4টি কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে এবং 2টি কমিশন 31 জানুয়ারি পর্যন্ত সময় নিয়েছে। এই যখন বাস্তবতা, তখন সংস্কার কমিশনগুলোর যে সুপারিশ, সেই সুপারিশ নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে সংবিধান সংশোধনের যে কমিশন, তাদের নির্বাচন কমিশন সংস্কার, সেগুলো নিয়ে বিস্তর আলাপ আলোচনা হচ্ছে। আজকে আমরা সেই আলাপগুলোই করবার চেষ্টা করব। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচনার নাম দিয়েছি সংস্কারের সুপারিশ বাস্তবায়নের চ্যালেঞ্জ। এ বিষয়ে আলাপ করার জন্য স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রসনা ইমাম। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। ব্যারিস্টার রসনা ইমাম, আমরা আলোচনা শুরু করছি। আজকের যে আলোচ্য বিষয় সংস্কারের সুপারিশ ও বাস্তবায়নের চ্যালেঞ্জ, যে কথা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম। 6টি কমিশনের মধ্যে 4টি কমিশন এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে তাদের সুপারিশগুলো নিয়ে নানা কথাবার্তা হচ্ছে। সবচেয়ে বেশি যে কমিশনের ব্যাপারে আলাপ হচ্ছে সেটি হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। তাদের যে প্রস্তাবগুলো নিয়ে আমরা বেশ কিছু বিষয় আলাপ করবার চেষ্টা করব। তার মধ্যে প্রথমে যে বিষয়টি আলাপ করতে চাই সেটি হচ্ছে সংবিধানের যে মূল নীতির ক্ষেত্রে আমাদের যে 4টি মূলনীতি ছিল, সেই জায়গায় আগেরগুলোকে বাদ দিয়ে মোটামুটি কেবলমাত্র গণতন্ত্রকে রেখে 5টি মূলনীতি করা হয়েছে। এই জায়গায় নানা রকম কথাবার্তা রয়েছে। সমাজতন্ত্রে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার কথা, বহুত্ববাদ এবং গণতন্ত্র কি একই হয়ে যায় কিনা, নানা রকম বিষয় রয়েছে। আগে আমরা এই বিষয়টি দিয়ে যদি আলোচনা শুরু করেন। জি, ধন্যবাদ। তো যে নতুন মূলনীতিগুলো দিয়েছে তার মধ্যে তো আমরা দেখছি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং বহুত্ববাদ আছে, গণতন্ত্রকে রেখে দিয়েছে। তো বহুত্ববাদ তো খুব ব্রড একটা টার্ম, প্লুরালিজম, এর মধ্যে অনেক কিছুই পড়ে যাচ্ছে। কিন্তু তাই বলে যে আলাদা করে কোনো কিছু বলার প্রয়োজন নেই, বহুত্ববাদ দিয়ে সব কিছু কভার করা যাবে, কথাটা ঠিক সেরকম না, অ্যাটলিস্ট আমার মতে। বিশেষ করে এখানে আমি যেগুলো বাদ পড়েছে মূলনীতির মধ্যে, তার মধ্যে সেকুলারিজমের কথাটা বলতে চাই। যে বিভিন্ন প্ল্যাটফর্মে আমি অলরেডি বলেছি যে আমাদের সংবিধানে আরও সুপিরিয়র সেফগার্ডস আছে ধর্ম নিরপেক্ষতা বজিয়ে রাখার জন্য। আমি ওগুলো দিয়ে শুরু করি যে কি কি আছে, কি কি বাদ করার প্রস্তাবনা এখনো আসেনি। তার মধ্যে একটা হচ্ছে ধরেন অনুচ্ছেদ 41, যেখানে বলা আছে যে ধর্মীয় স্বাধীনতাটা বা রাইট টু রিলিজন, যে কোনো ধর্ম আমি পালন করতে পারি, এটা একটা মৌলিক অধিকারের মর্যাদা পেয়েছে। এবং মৌলিক অধিকার বা ইংরেজিতে ফান্ডামেন্টাল রাইটস বলতে বোঝায় যে এটা জুডিশিয়ালি এনফোর্সেবল। সো আমি এটা নিয়ে কোর্টে যেতে পারবো এটা যদি লঙ্ঘন হয়। তো এটা তো অনেক একটা সুপিরিয়র সেফগার্ড। একটা শব্দ সেকুলারিজম আছে কোথাও সংবিধানে, সেটার থেকে মৌলিক অধিকার হিসেবে আছে কিনা সেটা আছে, সেটা বাদ পড়েনি। তারপরে ধরেন আপনি আমাদের অনুচ্ছেদ 28, যেখানে বৈষম্যের কথা বলা হয়েছে যে ধর্ম, গোষ্ঠী, বর্ণ বা যে কোনো কারণেই বৈষম্য প্রদর্শন করা যাবে না। সো এখানে আপনি দেখেন আরেকটা সুরক্ষা দেয়া হচ্ছে, বা একভাবে দেখতে গেলে যে সেকুলারিজমকে নিশ্চিত করা হচ্ছে। তারপরে আরও আছে আর্টিকেল 8 যদিও বলা আছে যে রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম, কিন্তু সব ধর্মকে সমমর্যাদা দেওয়া হবে, সব ধরনের লোকজনকে সম অধিকার নিশ্চিত করতে হবে। সো এগুলো কিন্তু সংবিধানে এখনো আছে। তবুও আমি বলবো যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা শব্দটা রাখা উচিত। এবং তার পেছনে আমার মতামতটা হচ্ছে যে দুটো। একটা হচ্ছে সিম্বলিক, যে আমরা কি মেসেজটা এখন বহির্বিশ্বে দিতে চাচ্ছি। বাংলাদেশের দিকে কিন্তু এখন দ্য ওয়ার্ল্ড ইজ ওয়াচিং, ভারতও আমাদের দিকে তাকিয়ে আছে, এবং এই নিয়ে অলরেডি আমি দেখেছি এক ধরনের অপপ্রচার আবারও শুরু হয়েছে। কিছুদিন আগেও করেছিল তারা, সেকুলারিজম কি বাদ পড়ে যাচ্ছে নাকি সংবিধান থেকে। তো এই অপপ্রচারটা শুরু করেছে। সো এটাকে অ্যাড্রেস করার জন্য আমার মনে হয় সেকুলারিজম পার্টলি রাখা উচিত, যে একটা মেসেজ পুরো বহির্বিশ্বকে যাচ্ছে যে না, বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্র। তাছাড়া আরেকটা কারণ হচ্ছে যে আমাদের যে সংখ্যা লঘুরা আছেন, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু, ওনাদেরকে স্বস্তি দেবার জন্য
কারণ এটা তো একটা সিম্বলিক ভ্যালু আছে যে সেকুলারিজম বাদ পড়ে যাচ্ছে, তার অর্থ কি। এবং এটার না একটা কারণ কিছু দূর হচ্ছে গত 15 বছর ধরে আমরা যেটা দেখেছি যে আওয়ামী লীগ সরকার ইসলামোফোবিয়াকেই তাদের মূল স্ট্র্যাটেজি হিসেবে সামনে রেখেছে, যে আমরা যদি চলে যাই তাহলে এটা একটা আফগানিস্তান হয়ে যাবে। এই ধরনের একটা বক্তব্য ওনারা দেওয়ার চেষ্টা করেছে, বা এই ধরনের বক্তব্যকে ওনারা অপব্যবহার করেছে টাইম এন্ড এগেন। সো এইসব যেটার কারণে ধরেন ধর্মীয় সংখ্যালঘু যারা আছেন তারা কিন্তু কিছু দূর হলেও খুব আনকমফোর্টেবল এখন সিচুয়েশনটা নিয়ে। তারপরে ভারতে বসে আরেকজন ইন্ধন যোগাচ্ছে কন্টিনিউয়াসলি, ভারতের অপপ্রচারটাও চলছে। সো এইসব যদি আমরা বিবেচনায় নিই তাহলে আমার মনে হয় সেকুলারিজম শব্দ বা ধর্মনিরপেক্ষ শব্দটা আমাদের মূলনীতির মধ্যে রাখা উচিত। যদিও প্লুরালিজম কভার করছে, অন্যান্য সেফগার্ডস আমাদের সংবিধানে আছে যেগুলো আমি বললাম, তারপরেও আমার মনে হয় রাখাটা উচিত হবে। জি, এটি একটি বিষয়। মৌলিক অধিকার প্রশ্নে যেই সুপারিশগুলো করা হয়েছে সেই বিষয়টা যদি একটু আলাপ করেন, যে যেই বিষয়গুলো বলা হয়েছে। জি, রিপোর্টটা পূর্ণাঙ্গ রিপোর্ট কিন্তু এখনো আসেনি আমি যতটুকু দেখলাম, বা যতটুকু এসেছে সেটাকে আমি সাধুবাদ জানাচ্ছি যে মৌলিক অধিকারগুলোর তালিকাটা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব তারা করছেন। তার মধ্যে বেশ কিছু নতুন মৌলিক অধিকার, যেমন ধরেন খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ইন্টারনেট প্রাপ্তি, তারপরে তথ্য পাওয়া, ভোটাধিকার, যেটা আমরা দেখেছি লঙ্ঘন হতে টাইম এন্ড এগেন গত 15 বছরে। সো অনেকগুলো জিনিস, গোপনীয়তা রক্ষা করা, ভোক্তা সুরক্ষা, শিশুদের অধিকার, সো অনেক কিছু ঢোকানোর প্রস্তাবনা এসেছে যেটা সময় উপযোগী, এবং আমি সাধুবাদ জানাই এবং আমি আশা করি যে রাজনৈতিক দলগুলো বা সুশীল সমাজ বলেন একটা ঐক্যমত স্থাপন করতে পারবে যে মৌলিক অধিকারগুলো বাড়ানোর ক্ষেত্রে। আর এটা গুরুত্বপূর্ণ কারণ আমাদের সংবিধানের একটা অংশ আছে রাষ্ট্র পরিচালনা করার মূলনীতি, সেখানে যা যা আছে ওগুলো কিন্তু জুডিশিয়ালি এনফোর্সেবল না। লঙ্ঘন হলে আমি সরাসরি কোর্টে রিট মামলা দায়ের করতে পারবো না, কিন্তু মৌলিক অধিকারগুলো লঙ্ঘন হলে কিন্তু সরাসরি আমি হাইকোর্টে যেতে পারবো। সো তার জন্য মৌলিক অধিকার মর্যাদা যখন কিছু পায় এটা অন্য ধরনের গুরুত্ব পায়। তো তার জন্য এটা সাধুবাদ জানাচ্ছি এটাকে। আরেকটা জিনিস আমি দেখলাম যে বিদ্যমান যে মৌলিক অধিকারগুলো আছে সেটার স্কোপ বা পরিধিটাকে বাড়ানোর কথা বলা হয়েছে। যেমন আমাদের অধিকার হচ্ছে রাইট টু লাইফ যে অধিকারটা, এখানে তারা বলেছে জীবনের অধিকার রক্ষার্থে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম থেকে সুরক্ষা নিশ্চিতকরণ। আমাদের আগের যে বিচার এক্সপেরিয়েন্স আছে বিভিন্ন ক্ষেত্রে, জি, আমাদের যে লিভড এক্সপেরিয়েন্সটা গত 15 বছর সেটা গণনায় রেখেই কিন্তু রাইট টু লাইফের মধ্যে বলছে, একদম সুনির্দিষ্ট করে বলে দেয়া যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এগুলো যাতে এটার আওতায় সুনির্দিষ্টভাবে আসে। হতে পারে যে আমরা যেরকম বিচার বিভাগের কাছে এটা রেখে দিতে পারি যে ওনাদের সামনে যখন এরকম একটা মামলা যাবে তখন ওনারা এই মৌলিক অধিকারটাকে ওভাবে ব্রডলি ইন্টারপ্রেট করবে, কিন্তু সেটা না করে যদি অলরেডি সুনির্দিষ্টভাবে দেয়া থাকে সংবিধানে, বিশেষ করে আমাদের অভিজ্ঞতার আলোকে, সো এটাকেও আমি সাধুবাদ জানাচ্ছি ডেফিনেটলি। জি, আচ্ছা, আরেকটি বিষয় সংবিধান সংশোধনের প্রশ্নে। জি, সংবিধান সংশোধনের প্রসঙ্গটা যদি একটু উল্লেখ করেন, কোন কোন জায়গায় আপনি যে পরিবর্তনগুলো দেখছেন বা প্রস্তাব করা হয়েছে যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আপনার এখানে একটু প্রেক্ষাপটটা বলে নেই। আমরা যেটা দেখেছি প্রায় 72-এ তো আমাদের এই সংবিধানটা আমরা পেলাম, 72 থেকে এখন পর্যন্ত 17 বার সংবিধান সংশোধন করা হয়েছে, এবং এর মধ্যে বেশিরভাগ সংশোধনই ছিল দলীয় স্বার্থে করা, জনস্বার্থে করা হয়নি, গণতন্ত্রের স্বার্থে করা হয়নি, জনগণের স্বার্থে করা হয়নি। তো এটা একটা বড় ধরনের সমস্যা ছিল যে আমাদের সংবিধান সংশোধন করাটা দেখা যাচ্ছিল বেশ সহজ হয়ে গেছে, বিশেষ করে যখন একটা রাজনৈতিক দলের রাজত্ব থাকে সংসদে তখন এটা আরো সহজ হয়ে যায়। সো তার জন্য এখানে যেটা করেছে আমি দেখছি যে প্রথমত তো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করেছে এবং দুটো কক্ষেরই 2/3 মেজরিটি লাগবে সংবিধান সংশোধন করার জন্য, এবং ইন এডিশন তারা গণভোটের বিধানটাও রেখেছে। সো দুটো কক্ষের 2/3 মেজরিটি প্লাস গণভোট। সো এখানে এক ধরনের তাহলে আর ওই আরবিটারি হওয়ার সুযোগটা অনেক কমে যাবে, কিন্তু এখানে আরেকটা কনসার্ন রেজ করছে যে সংবিধান সংশোধন করার সুযোগটা কিন্তু রাখতে হবে, একেবারে বন্ধ হয়ে গেলে হবে না। তো দুটো কক্ষের 2/3 মেজরিটি তার উপরে গণভোট, এটা কি বেশি কঠিন করে দেয়া হলো কিনা, এই ব্যাপারে আই থিঙ্ক আরেকটু চিন্তা ভাবনা করার স্কোপ আছে। জি,
যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদের প্রশ্ন আসলোই বা এই প্রসঙ্গটি আসছে, এটি নিয়েও বেশ আলোচনা হচ্ছে। এক হচ্ছে আমাদের এখন যে এক্সিস্টিং যে আমাদের রিয়ালিটি, তাতে করে দুইটি কক্ষের ভার বহন করবার মতো অবস্থা আমাদের রয়েছে কিনা, এটি একটি বিষয়। সংসদের যে 300 এবং 100 যেটি বলা হচ্ছে, পাশাপাশি তাদের মধ্য থেকে আবার একটি উচ্চকক্ষ করবার বিষয়, এটি যে গণতন্ত্রের প্র্যাকটিসটা উন্নত বিশ্বে যেভাবে হয়, আমাদের দেশে আমাদের ইনস্টিটিউশনগুলো আমরা বলি যেভাবে পলিটিসাইজ হয়ে গেছে, সব জায়গায় যেভাবে প্রতিটি সেক্টরে যেভাবে রাজনৈতিক দ্বিধা বিভক্তি আছে, তাতে করে কি কতটা বাস্তবসম্মত পুরো বিষয়গুলো নিয়ে আপনি একটু আলাপ করবেন? জি জি, এখানে দুটো জিনিস। একটা হচ্ছে আমরা যদি অন্যান্য দেশগুলো দিকে তাকাই যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আছে, তার মধ্যে ধরেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ভারতে, তো এই দেশগুলোতে আছে, ইটালিতে আছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে দুটো কক্ষের প্রয়োজনটা কেন? দুটো কক্ষের প্রয়োজনটা হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স, একটা সিস্টেম স্ট্যাবলিশ করা, যে কোনো একটা কক্ষ যাতে তাদের আইন প্রণয়ন করার যে ক্ষমতাটা বা সাংবিধানিক যে ভূমিকাটা, সেটা পালনের ক্ষেত্রে যদি কোনো ধরনের অপব্যবহার করে সেই ক্ষমতাটাকে, অন্য কক্ষটা তখন একটা চেক করতে পারবে সেই অপব্যবহার। সো এই চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেমটা প্রতিষ্ঠিত করার জন্যই কিন্তু এই বাইক্যামেরাল সিস্টেম বা দ্বিকক্ষ বিশিষ্ট সিস্টেমটা এত মানে কিছু দূর হলেও পপুলার। এবং আমাদের এবার যে সংবিধান সংস্কার কমিশনটা গঠন করা হলো, এটার উদ্দেশ্যটাই মূলত ছিল যে ক্ষমতার কেন্দ্রীভূতকরণ, যেটা আমরা দেখেছি একজন ব্যক্তির উপরে, শুধু বিভাগও না, আমি বলবো একজন ব্যক্তি, কারণ আমাদের সংবিধানে আর্টিকেল 55-এ বলা আছে প্রধানমন্ত্রীর উপরে নির্বাহী বিভাগের সকল ক্ষমতা। সো এটা বিকেন্দ্রীকরণ ছিল একটা উদ্দেশ্য সংবিধান সংস্কার কমিশনের, এবং সেটাই একটা কারণ যে কারণে ওনারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টটা সাজেস্ট করেছে। এখন ওনারা যে ফর্মুলাটা সাজেস্ট করেছে, এটার দিকে যদি আমরা তাকাই, যে একটা উচ্চ কক্ষ থাকবে, নিম্ন কক্ষ থাকবে। উচ্চ কক্ষে তো দেখলাম 105 জন, তার মধ্যে 5 জন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি নিয়োগ করবেন, এবং নিম্ন কক্ষে হচ্ছে 400টা সিট, তার মধ্যে 300টা সিট নির্বাচিত হবে সরাসরি, যেভাবে হচ্ছে এখন ওভাবেই কনস্টিটিউয়েন্সি বেসড ইলেকশন বা ফার্স্ট পাস দ্য পোস্ট আমরা যেটা বলি। 100টা সিট রিজার্ভ করা হয়েছে নারীদের জন্য। সো এই 100টা সিটেও প্রথমবারের মতো এই প্রস্তাবনাটাও এসেছে যে নির্বাচিত করতে হবে। সো যেটা আমি শুনলাম সংস্কার কমিশনের একজন সদস্যর থেকে, যে ওনারা বন্টনটা এভাবে করবেন যে বাংলাদেশকে 300টা কনস্টিটিউয়েন্সিতে ভাগ করে নির্বাচনটা হবেন 300টা সিটের জন্য, আবার বাংলাদেশকে 100টা কনস্টিটিউয়েন্সিতে ভাগ করে নারী আসনগুলোর জন্য নির্বাচন করা হবে। সো নারী আসনে নির্বাচন ইন্ট্রোডিউস করাটা, আই থিঙ্ক এটাতে এগেন আমি সাধুবাদ জানাবো, কারণ এম্পাওয়ারমেন্টের বিষয়। প্রথমত তো রিজার্ভ সিটস নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সংবিধানেও আছে যে আমরা কিন্তু এখনো ব্যাকওয়ার্ড সেকশন অফ সোসাইটি, যে যতই বলুক না কেন নারী ক্ষমতায়ন বহু দূর এগিয়ে যেতে হবে বাংলাদেশের। সো সেক্ষেত্রে রিজার্ভ সিটসের প্রয়োজনীয়তাটা অবশ্যই আছে, এবং নির্বাচন যদি আপনি দেন তাহলে হবে কি, এই আইনসভার কোয়ালিটিটা ইমপ্রুভ করবে, যে যাকে তাকে নারী আসনে বসিয়ে দেওয়া যাবে না, কারণ তাদেরও প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়ে আসতে হবে। সো সেটাও একটা পজিটিভ চেঞ্জ। কিন্তু এখানে আমার একটা কনসার্ন আছে, সেটা হচ্ছে আদৌ আমরা কি রেডি 100টা সিট ভরার জন্য? কারণ এতদিন আমাদের 50টা সিট ছিল, এখন সেটা বেড়ে হঠাৎ করে 100 এবং 100টা নির্বাচিত। সো লিডারশিপ, নারী লিডারশিপ এই রাজনৈতিক অঙ্গনে ডেভেলপ করতে তো সময় লাগে। তো আমি হয়তো আরো কমফোর্টেবল হতাম যদি 50টা সিটে নির্বাচন প্রথমবারের মতো প্রস্তাবনা করা হতো। সো সেটাই আমার একটা কনসার্ন নারী সিটে। আর উচ্চ কক্ষে যেটা দেখলাম যে আনুপাতিকভাবে নেওয়া হবে, মানে যে দল যত % ভোট পেয়েছে সেই অনুযায়ী উচ্চ কক্ষে সে মনোনয়ন করতে পারবে, না মিনিমাম একটা দেয়া আছে যে 1% মিনিমাম ভোট পেতে হবে, না হলে সে উচ্চ কক্ষে সিট পাবেন না। সো এটা যদি কাজ করাতে পারে তাহলে তো আমি বলবো যে এটা যে উদ্দেশ্যে এটা প্রস্তাবটা করা হচ্ছে সেটা হচ্ছে চেকস অ্যান্ড ব্যালেন্সেস, যাতে একচেটিয়া রাজত্ব কোনো পার্টির একটা কক্ষে হলেও আরেকটা কক্ষে তাকে চেকটা করতে পারবে, অপব্যবহারটা করতে দিতে পারবে না, সেটা করতে হয়তো আমরা সক্ষম হব যদি করা যায়। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যে উচ্চ কক্ষ কিন্তু সব দেশে আমরা দেখেছি
ইকুয়ালি শক্তিশালী নয়। যেরকম আমেরিকায় ওখানে দেখা যাচ্ছে যে উচ্চকক্ষটা বেশ পাওয়ারফুল, সেনেট। তারপরে আমি যতদূর জানি ইটালিতে বেশ পাওয়ারফুল, কিন্তু যেরকম যুক্তরাজ্যে হাউস অফ লর্ডস ওখানে কিন্তু বেশ দুর্বল উচ্চকক্ষ। সো আমাদের উচ্চকক্ষটা কি হবে? দুর্বল হবে নাকি বলিষ্ঠ হবে? বলিষ্ঠ করার জন্য কি দরকার, মানে কাদেরকে মনোনয়ন দেবে উচ্চকক্ষে? নিজেদের লোকজনকেই যদি দেয় তাহলে তো কোনো ডিফারেন্স মেক করবে না। তো এখানে মেবি আমি জানি না পূর্ণাঙ্গ রিপোর্টে ওনারা কি কোনো সিস্টেম আমাদেরকে দেবে কিনা, যে মনোনয়নের সিস্টেম, যদি রাজনৈতিক দলগুলো মনোনয়নের মতো করে অন্যান্য রাজনৈতিক আসনে যেভাবে মনোনয়ন দেয়, ওটিও যদি আরেকটি মনোনয়ন বাণিজ্যের ক্ষেত্রেই তৈরি হয় তাহলে ইট ডাজন্ট ক্যারি এনি ইম্পর্টেন্স। অ্যাবসলিউটলি। এখানে একটা জিনিস যেটা সাজেস্ট করা যেতে পারে, যে একটা তালিকা প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু পাবলিশ করতে পারে, প্রকাশ করতে পারে, যে এই তালিকা থেকেই আমরা উচ্চকক্ষে মনোনয়ন দেব, এবং এই তালিকাটা গ্রহণযোগ্য হতে হবে এবং হু আর দ্য ওয়েল অ্যাকসেপ্টেড। অ্যাবসলিউটলি, যে সবার জন্য গ্রহণযোগ্য। ধরেন মানে প্রিএমিনেন্ট হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট বা যে কোনো ক্ষেত্রেই সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টে যারা কোনোদিনও কোনো দল করেনি, সেরকম লোকজনকে যদি দেয় তাহলে হয়তো উচ্চকক্ষটা একটু শক্তিশালী হবে। ভেরি টাফ, এটা ইজি তো হবেই না। আমাদের দেশের বাস্তবতাও এরকম, রাজনৈতিক বাস্তবতা বলি, যে সমাজটা এমনভাবে দ্বিধাবিভক্ত হয়ে গেছে, যেটি বলছিলাম এর আগেও, প্রতিটি ক্ষেত্রেই যেখানে পলিটিসাইজ এমনভাবে হয়ে গেছে, সেখানে আপনি কাকে পিক করবেন, কিভাবে করবেন, এবং সেই কোয়ালিটি এনশিওর করে যাতে তার প্রপার সেগাসিটি, তার প্রপার মানে মেরিট সব কিছু থাকে, প্রবাবলি ইট উড বি টু টাফ না, অ্যাজ ওয়েল অ্যাজ আমার মনে হয় এটি খুব আর্লিও হয়ে যাচ্ছে কিনা আমাদের দেশের জন্য। আর এবার এখানে একটা ব্যাপার আছে, মানে আমি যতটুকু পত্রপত্রিকায় দেখলাম, এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কিন্তু মোটামুটি ঐকমত স্থাপন করতে পেরেছে। মোটামুটি বেশিরভাগ রাজনৈতিক দলই কিন্তু এটার সাথে একমত, যে হ্যাঁ এরকম। কিন্তু ওনারা তো জানে না যে মানে হোয়াট উইল বি দ্য প্রসিডিওর, এবং কিভাবে আসলে ক্রাইটেরিয়াটা ফুলফিল করবে। ও ব্যাপারেও ঐকমত প্রয়োজন হবে, কারণ আমরা যখনই সংবিধানকে ধরবো, ঐকমত সবচেয়ে ইম্পর্টেন্ট। ঐকমত ছাড়া যে কোনো একটা গোষ্ঠীর মতের ভিত্তিতে তো সংবিধান সংশোধন করা যাবে না। সো ঐকমত প্রত্যেকটা ব্যাপারেই দরকার হবে। জি, এনসিসির কথা বলছিলাম, জি, সেই জায়গাতে যদি একটু আলোকপাত করেন যে সেটি কিভাবে দেখছেন। জি জি, যেটা দেখলাম এনসিসি মানে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, রাইট। এটা করার উদ্দেশ্য যতটুকু আমি বুঝতে পারলাম পড়ে, সেটা হচ্ছে গিয়ে যে অনেক গুরুত্বপূর্ণ পদে নিয়োগগুলো এই কাউন্সিলের মাধ্যমে হবে। কারণ আমরা দেখেছি যে এই নিয়োগের ক্ষমতাটা নির্বাহী বিভাগকে দেয়া হলে, যেটা আমাদের লিভড এক্সপিরিয়েন্স হচ্ছে, দলীয়করণ হয়ে যাচ্ছে প্রতিষ্ঠানগুলো। সো এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা দলীয়করণ থেকে বাঁচাতে চাই এবং স্বাধীনভাবে ফাংশন করতে দিতে চাই, তাহলে নিয়োগগুলো স্বাধীনভাবে করতে হবে। তো এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল, যেরকম যতটুকু দেখলাম, অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার নিয়োগের দায়িত্ব ওনাদের উপর দেয়া হয়েছে। তারপরে ইলেকশন কমিশনের নিয়োগের ক্ষেত্রে, হিউম্যান রাইটস কমিশনের নিয়োগের ক্ষেত্রে, অ্যান্টি করাপশন কমিশন নিয়োগের ক্ষেত্রে, এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ পদে তাদেরকে, যেগুলো আমাদের দেশে আসলে বলা হয় স্বাধীন কমিশন, কিন্তু আসলে তো অ্যাটলিস্ট যা দেখেছি আমাদের নিকট অতীতে স্বাধীন ছিল না। এই কমিশনটাকে স্বাধীন বলা হচ্ছে কারণ এখানে দেখছি যে বিরোধী দলেরও প্রতিনিধিত্ব থাকবে। শুধু একচেটিয়া যে যারা সরকারে আছে তারাই বসবেন তা না। সো দল এবং আইনসভারও লোকজনের রিপ্রেজেন্টেটিভস থাকবে। সো এরকম একটা সাজেস্ট করা হচ্ছে। তো আই থিঙ্ক এটাও সাধুবাদ জানাচ্ছি, ইটস এ ওয়েলকাম চেঞ্জ, যে এই নিয়োগ করার, বিশেষ করে নিয়োগ করার ক্ষমতাটা যদি আলাদা করে দেয়া যায় নির্বাহী বিভাগ থেকে, তাহলে হয়তো বেশ কিছু দূর দলীয়করণের যে প্রবলেমটা আমরা দেখেছি ওটা কমানো যাবে। জি, আরেকটি ব্যাপার আমরা বলছিলাম যে জাতীয়তাবাদ, সেই ক্ষেত্রে বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, এটি নিয়ে বিভিন্ন কথাবার্তা বিভিন্ন সময় চলছিল। সংবিধানে বাঙালি জাতীয়তাবাদ বলা হচ্ছিল। আমরা যখন আমাদের পরিচয় বিভিন্ন জায়গায় দিতে যাই, তখন আমরা ঠিকই বাংলাদেশি হয়ে যাচ্ছি। আবার বাঙালি জাতীয়তাবাদ বললে আমাদের এই ভূখণ্ডে বাঙালি বাদেও অবাঙালি যারা আছেন তারাও রয়েছেন, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী রয়েছেন, তাদের মধ্যে এক ধরনের মানে সংকট, সমস্যা, পরিচিতি, আইডেন্টিফাই, তাদের যে আইডেন্টিটি ক্রাইসিস, সেটি তৈরি হতে পারে। সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ এখন যেটি প্রস্তাব করা হয়েছে, সেটি কিভাবে দেখছেন?
জি, এটা অত্যন্ত সময় উপযোগী। এটা হয়তো অনেক আগেই করা উচিত ছিল, কারণ বাঙালি শব্দটাই ইনক্লুসিভ না একেবারেই। আমাদের এখানে কিন্তু উপজাতি প্রায় 51টা উপজাতি আছে বাংলাদেশে। তো ওনারা তো বাংলাদেশী, ওনারা তো বাঙালি না। সো আমাদের সংবিধানে যখন বাঙালি শব্দটা ব্যবহার করা হয়, এটা খুব এক্সক্লুশনারি হয়ে যায়। সো বাংলাদেশী শব্দটার যে প্রস্তাবনা এসেছে, এটা সময় উপযোগী, এবং বিশেষ করে প্রেক্ষাপটটা দেখেন, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে কিন্তু এখন এই পরিবেশটা পেয়েছি। তো এই বৈষম্যটাও দূর করা উচিত ছিল। অ্যাবসলিউটলি থেকে যায়, এবং হয়েছেও, ডিসক্রিমিনেশন যে হয়নি তা না। তো এটা অত্যন্ত ইতিবাচক একটা প্রস্তাবনা, এবং আমি আশা করি এ ব্যাপারে ঐকমত স্থাপন করা যাবে এবং ইভেন্চুয়ালি বাংলাদেশি প্রতিস্থাপিত হবে বাঙালি শব্দটার বদলে। জি, একটা বিষয় কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারে যেটি আমরা বলছি, দীর্ঘদিন থেকে আমরা বলছিলাম যে ভোটের যে আক্ষেপ সেটি তো আছেই, একটি প্রজন্ম যেখানে ভোট দিতে পারেনি বলা হচ্ছে, সেই জায়গাতে কেয়ারটেকার গভর্নমেন্টকে মানে এমনি আইনের মাধ্যমে তো সেটি হয়েছেই, সুপারিশের মাধ্যমে সুপারিশেও সেটি বলা হয়েছে। সার্বিকভাবে সেটির গুরুত্বটি একটু বলবেন। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি বলি আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যখন ইন্ট্রোডিউস করা হলো ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, তখন কিন্তু ব্রড পলিটিক্যাল কনসেনসাস ছিল বাংলাদেশে। তো এরকম খুব কমই সংবিধানের সংশোধন হয়েছে যেখানে এত ব্রড একটা পলিটিক্যাল কনসেনসাস ছিল, এবং এটা থাকার পেছনে যুক্তিসঙ্গত কারণও ছিল। এবং কারণটা হয়েছে, আপনি যদি নির্বাচনগুলো কম্পেয়ার করেন যেগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে হয়েছে এবং যেগুলো এর বাইরে হয়েছে দলীয় সরকারের অধীনে, তাহলেই কিন্তু খুব স্পষ্ট হয়ে যায় আমাদের প্রয়োজনীয়তাটা কত বেশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার। কারণ এখনও আমাদের যে গণতান্ত্রিক ইনস্টিটিউশনসগুলো আছে, ধরেন নির্বাচন কমিশন, এগুলো ম্যাচিওর এনাফ হয়নি, এগুলো স্বাধীন হয়নি যে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারে। তাই এটার প্রয়োজনীয়তা নিয়ে তো আমার মনে হয় না দ্বিমত পোষণ করার কোনো স্কোপ আছে। কিন্তু তারপরেও আমরা দেখেছি পঞ্চদশ সংশোধনী, যেটার মাধ্যমে এটাকে বাতিল করা হলো, তার আগে বিচার বিভাগে আপিল বিভাগের রায়ের মাধ্যমে বাতিল করা হলো। অ্যান্ড সেই সময়ে তো রাজত্ব ছিল, সরকার সেটি বাদ দেয়নি, বিচার বিভাগ বাদ দিয়েছে। কিন্তু আমরা সবাই জানি যে বিচার বিভাগের স্বাধীনতাও তখন কম্প্রোমাইজ ছিল, এবং সরকারও পরে বাদ দিয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এবং পঞ্চদশ সংশোধনী, এই যে আমাদের সংবিধানে 142 অনুচ্ছেদে যে ক্ষমতাটা দেয়া হয়েছে সংবিধান সংশোধন করার, এই ক্ষমতাটার প্রবাবলি ওয়ান অফ দ্য ওয়ার্স্ট অ্যাবিউসেস, মানে অপব্যবহারের একটা উদাহরণ হলো পঞ্চদশ সংশোধনী, যেটার মাধ্যমে এই বিচার বিভাগ, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাদ দেয়া হলো। সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটার রিভাইভাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটার কম্পোজিশন বা ফর্মুলার দিকে আমাদের তাকাতে হতে পারে, যে এখানে প্রধান উপদেষ্টা কে হবে, উপদেষ্টাদের সিলেকশন কিভাবে হবে, সেদিকে আমরা তাকাতে পারি। কারণ এর আগেও তো প্রধান বিচারপতি, মানে লাস্ট রিটায়ার যে করেছেন প্রধান বিচারপতি, তার হওয়ার কথা ছিল। কিন্তু সে ব্যাপারে আমি দেখলাম যে বেশ কিছু প্রস্তাবনা বা সুপারিশ এসেছে, এবং দায়িত্বটা দেয়া হয়েছে এনসিসি-কে, প্রধান উপদেষ্টা নিয়োগ করার। সো এই ফর্মুলার ব্যাপারেও একটু ঐক্যমত দরকার আছে, কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার প্রয়োজনীয়তা নিয়ে কোনো দ্বিমত পোষণ করার স্কোপ নেই। এটা আমাদের অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। আরেকটি বিষয় বলা হয় যে এই যে আমরা যে গণভোটের প্রভিশন ছিল, সেটিও তো বাদ দেওয়া হয়েছিল, এখন সেটি আবার আমরা ফিরে পেয়েছি। সেটি সংবিধান সংশোধনের জন্যও তো একটি বড় ভূমিকা রাখবে, আপনার কাছে কি মনে হয়? জি, অ্যাবসলিউটলি। এটা তো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই গণভোটটা বাদ দেওয়া হয়েছিল, আর পঞ্চদশ সংশোধনী যে হাইকোর্ট বিভাগের রায়টা দিল, সেখানে আবার রেস্টোর করেছে এই প্রভিশনটা। সো এটা তো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেই। অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন প্রস্তাবনাও কিন্তু এটা চলে এসছে, যে দ্বিকক্ষ বিশিষ্ট হলে 2টা কক্ষে 2/3 প্লাস গণভোট যাতে থাকে। কারণ সংবিধান একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা প্রত্যেকটা নাগরিককে এফেক্ট করছে। সো সেই ব্যাপারে গণভোট চাওয়াটা স্বাভাবিক, কিন্তু এগেন আমাদের মাথায় রাখতে হবে যে সংবিধানও কিন্তু একটা লিভিং ডকুমেন্ট। এটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া উচিত না যে সংশোধন করাটা ইম্পসিবল হয়ে যায়। যদি আপনি বেশি কঠিন করে ফেলেন প্রসেসটা, তাহলে কিন্তু সেটা জনস্বার্থে হবে না। সো
সংশোধন করার বিষয়টা মানে অ্যাভিনিউটাও আমাদের খোলা রাখতে হবে। সো এগেন এই ব্যাপারে আমি বলবো আরেকটু আলাপ আলোচনা করার আছে যে সংশোধন করার অ্যাভিনিউটাকে এতটুকু কঠিন করা হবে নাকি আরেকটু সহজ করব। এতদিন হয়তো একটু বেশি সহজ ছিল, বিশেষ করে যেহেতু অন্য প্রতিষ্ঠানগুলোও কাজ করছিল না। আমরা তো দেখেছি যে কথায় কথায় সংশোধন হয়েছে, যে কোনো একটা দলের স্বার্থে সংশোধন হয়েছে। জি, আরেকটি ব্যাপার ক্যাটাগরি গভর্নমেন্ট বাদ দেওয়ার প্রসঙ্গে যেটি এটিও খুব বিচিত্র, এতদিন তো হয়তো সেই বিষয়গুলো সেভাবে আলাপ করা যায়নি যে অ্যামিকাস কিউরি নিয়োগের ব্যাপারে তখন যেটি করা হয়েছিল যে যাদেরকে অ্যামিকাস কিউরি নিয়োগ করা হয়েছিল তাদের মধ্যে একজন বাদে সবাই তত্ত্বাবধায়ক সরকার পক্ষে রাখবারই কথা বলা হয়েছে, তারপরেও এটিকে আইনে মানে রায়ের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে এবং রায় লেখার ব্যাপার নিয়েও যে কখন রায়টি লেখা হয়েছে সেই সব বিষয়ে আপনি যেহেতু বিচারাঙ্গনের মানুষ বিষয়টি কিভাবে দেখছেন আসলে? জি, বিষয়টা এখন আমরা তো আলাপ করতে পারি যে এখন আমাদের তো কিছু দূর হলেও সেই স্বাধীনতাটা এসেছে, কতদিন ধরে রাখতে পারবো আমি ও ব্যাপারে আমার অনেক কনসার্নস আছে। যেটা আমরা দেখেছি মিস্টার জাস্টিস খায়রুল হক তখন প্রধান বিচারপতি ছিলেন, তো উনি প্রথমে একটা শর্ট অর্ডারের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনীটা বাতিল করলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা, এবং ওই শর্ট অর্ডারে উনি আরো দুটো বক্তব্য রেখেছিলেন যে আগামী দুটো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। কিন্তু পরে যখন আমরা পূর্ণাঙ্গ অর্ডারটা হাতে আসে ততদিনে কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল হয়ে গেছে। পূর্ণাঙ্গ অর্ডারের জন্য ওনারা অপেক্ষা করেননি সেই সংসদ। সো পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার পরে পূর্ণাঙ্গ অর্ডারে আমরা দেখতে পারলাম এই অবজারভেশনটা ছিল না। তো এটা নিয়ে অনেক ধরনের বিতর্ক হয়েছিল, বাট মানে আমার মত এটাতে এবং অনেক বিশিষ্ট আইনজীবীদেরও একই মত, যেটা হচ্ছে যে একটা জিনিস যখন আপনি বাতিল করে দিয়েছেন এটা বলে যে এটা সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ না, তারপরে কিন্তু এই অবজারভেশনটাও রাখার কথা না, মানে অবজারভেশনটার কোনো লিগ্যাল বেসিস নাই যে নেক্সট দুটো করতে পারেন, মানে এটা অসাংবিধানিক কিন্তু নেক্সট দুটো চাইলে আপনি করতে পারেন। সো এই অবজারভেশন, হ্যাঁ, এটা কন্ট্রাডিক্টরি পুরোপুরি, এটা বলতে পারে না, সো লিগালিও এটা কারেক্ট না। সো এই অবজারভেশনটা থাকুক কি না থাকুক খুব একটা ডিফারেন্স এটা মেক করে না, কিন্তু উদ্দেশ্যটা যে সৎ ছিল না সেটা তো খুব ক্লিয়ার। কারণ যেই দ্রুত গতিতে পঞ্চদশ সংশোধনী হয়েছে পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা না করে, এবং বিচার বিভাগটাও যে কম্প্রোমাইজড ছিল এগুলো খুব অবভিয়াস ছিল, মানে ওপেন সিক্রেট ছিল, ডেলিবারেটলি করা হয়েছে, ডেলিবারেটলি একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে জিনিসগুলো। আরেকটি বিষয় আমরা আলাপ করছিলাম যেটি যে 25 বছর থেকে কমিয়ে 21 বছর করা হয়েছে, পাশাপাশি রাজনৈতিক দলগুলো থেকে কমপক্ষে 10% তরুণ প্রার্থী নেয়ার ব্যাপার, এই বিষয়টি নিয়ে একটু আলাপ করবেন। জি, 25 থেকে যে 21 করা হয়েছে, এখানে দেখছি যে সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে 21 বছর করা হয়েছে। এটা যেটা ওনাদের থেকে আমি বক্তব্য শুনেছি সংস্কার কমিশনের লোকজন, এবং এটা যৌক্তিক ছিল যে এটা একটা এনেবলিং প্রভিশন, এটা আবশ্যক না, ম্যান্ডেটরি না যে নিতেই হবে 21 বছরের, এটা জাস্ট এনেবল করার জন্য যে আপনারা নিতে চাইলে নিতে পারেন এরকম। সো আমি এখানে খুব একটা সমস্যা দেখি না, কারণ আদৌ মনোনয়ন হবে কি না সেটা তো নির্ভর করবে পলিটিক্যাল পার্টিগুলোর উপর, যোগ্যতার উপর, এক্সপিরিয়েন্সের উপর। সো আমার মনে হয় না যে এটা, হ্যাঁ, আমরা বহির্বিশ্বের দিকেও যদি তাকাই সেখানেও আপনি দেখবেন যে 35-এ প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে, 40-এ প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে, অ্যান্ড প্লাস আমাদেরও তো মনে হয় 60%-এর মতো তরুণ তরুণী পপুলেশন। সো সেই ক্ষেত্রে এটা আমার কাছে খুব একটা প্রবলেম্যাটিক মনে হচ্ছে না, বিশেষ করে যেহেতু এটা ম্যান্ডেটরি করা হয়নি, এটা একটা এনেবলিং প্রভিশন। কিন্তু 10% যে তরুণ এখানে, হ্যাঁ, এখানে একটু এটা খুব সহজ না এই সিদ্ধান্তটা। প্রথমত তো আমি বলবো যে ওনারা কিন্তু কোথাও ব্যাখ্যা দেয়নি যে তরুণ তরুণী বলতে কি বোঝাচ্ছে, মানে কোন বয়স সীমাটা কি, যে ম্যাক্সিমাম এজ লিমিটটা কি, সো সেটার ব্যাপারে একটু ক্ল্যারিটি দরকার। এবং সেকেন্ড হচ্ছে গিয়ে যে এই 10% আমার মনে হচ্ছে হয়তো একটু বেশি হয়ে যাচ্ছে, হয়তো ওনাদের উপরে অনেক ধরনের চাপ ছিল, কারণ ছাত্র জনতা নেতৃত্ব দিয়েছে এই আন্দোলনে, তো তাদেরও অনেক চাহিদা ছিল, হয়তো তাদেরকে ঠান্ডা করার জন্য এই জিনিসটা করা হয়েছে, আমি জানি না কি চাপের মধ্যে ওনারা ছিলেন, হয়তো 10% বেশি হয়ে যাচ্ছে। কারণ দেখেন এখানে কিন্তু সরাসরি বলছে মনোনয়ন করতে হবে সংসদে, 10% প্রার্থী আমাদের নিতেই হবে, এখানে একটা বাধ্যবাধকতার ব্যাপার আছে। সো সেখানে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এগুলো তো চলে আসছে। সো তরুণ তরুণীর আপনি বয়স সীমাটা কি এ ব্যাপারে আমাদের একটু ক্ল্যারিটি দরকার, এবং সেই বয়স সীমার মধ্যে কি
মানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ এডুকেশন, এক্সপিরিয়েন্স এগুলো গ্যাদার করা সম্ভব কিনা, এবং এই এগুলো সবকিছু মাথায় মিলিয়ে রাখতে হবে আমরা এটি পাবো কিনা 10%। অ্যাবসলিউটলি, কারণ এই আইনসভার কোয়ালিটিটার দিকেও তো তাকাতে হবে, কোয়ালিটিটা যাতে ডিটেরিওরেট না করে। আমরা তো এখন সংশোধনগুলো করছি আইনসভাকে আরও শক্তিশালী করার জন্য, স্বাধীন করার জন্য। সো সেদিকেও তাকাতে হবে। প্লাস এই যে তরুণীর বলতে কি বোঝাচ্ছে ওটাতে একটু ক্ল্যারিটি দরকার। ইন এনি কেস, যেহেতু কনসেপ্টটা নতুন, একটা সংশোধন টেকসই হওয়ার জন্য আমি বলবো একটু ধীরে ধীরে আগানো উচিত। ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে আমরা দরকার হলে আবার সংশোধন করে বাড়ালাম, যদি দেখা যায় খুবই ইতিবাচক হচ্ছে এই 10% দেয়াটা। বাট ইমিডিয়েটলি 0 থেকে 10% জাম্প করা মে নট বি আ গুড আইডিয়া। আচ্ছা, নারী আসনের যেটি বলা হচ্ছে যে 100টি নারী আসন, সেই জায়গায় কি কোনো মানে পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে সেটি করবে, বা সেই জায়গায় কোনো আপনার সাজেশন আছে কিনা? জি, এখানে যেরকম একটা হয়তো করা যেতে পারতো যে পলিটিক্যাল পার্টিগুলোর উপরে একটা বাধ্যবাধকতা করে দেওয়া যে এতটুকু পার্সেন্টেজ নারী থাকতে হবে, তাদেরকে মনোনয়ন দিতে হবে। কিন্তু সেটা হলে মানে এই সংস্কার কমিশনেরই একজন একটা খুব যৌক্তিক কথা বলেছেন যে সেটা হলে যে সমস্যাটা হতো যে সবাই তো আর নারী ক্ষমতায় বিশ্বাসী না। সো রাজনৈতিক দলগুলো তখন যেটা করতো যে কনস্টিটিউয়েন্সিগুলোতে ওনাদের হেরে যাওয়ার কথা সেখানে শুধু টোকেন নারী বসিয়ে দিত, যে তারা তখন হতো কি আমরা সংসদে নারীর অংশগ্রহণটা পেতাম না। সো সংসদে নারীর অংশগ্রহণটা নিশ্চিত করার জন্য সংসদেই সিট রিজার্ভ করাটা প্রয়োজন ছিল, এবং সেই প্রস্তাবনাটাই এসেছে। শুধু এই 100 জন সংখ্যাটা নিয়ে আমার একটু কনসার্নস আছে, যে এখনো হয়তো ওই ডেভেলপটি হয়নি অত নারীরা, মানে রাজনীতি করার মতো নারী যে 100টা পাবে। আপনি 100 জন নারীর কথা বলছিলেন বা নারী আসনের কথা বলছিলেন, কিন্তু আমাদের দেশে যা ইসলামিক দল যেগুলো আছে তাদের কি এই ব্যাপারে একমতে আনা যায়, ঐক্যমতে পৌঁছা যাবে? আপনার কাছে কি মনে হয় এ যাবৎ তাদের যা বক্তব্য বা তাদের যা কার্যক্রম, তাতে করে কি মনে হয়? জি, এটা তো আপনার ইসলামিক দলগুলোকেই জিজ্ঞেস করতে হবে যে তাদের এই ব্যাপারে কি বক্তব্য। কিন্তু এখানে শুধু ইসলামিক দলগুলোর বক্তব্য তো ম্যাটার করবে না, সবার ঐক্যমত স্থাপন করতে হবে। এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে আমি আশা করি সবার ঐক্যমত থাকবে। আর বিশেষ করে এখানে তো মনোনয়নের কথা না, এখানে নির্বাচিত হয়ে আসছে, তার মানে নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করে আসবে তাদের তো একটা বেসিক কোয়ালিটি থাকবে, মানে ইফ দে ডিজার্ভ, হ্যাঁ, ইফ দে ডিজার্ভ ইট তাহলে হবে। সো তাহলে সবার ঐক্যমত আমি আশা করি এ ব্যাপারে থাকবে। জি, আরেকটি বিষয় বিচার বিভাগ। জি, বিচার বিভাগের ব্যাপারে আমরা বিস্তর কথাবার্তা শুনেছি, বিশেষ করে বিগত 15 বছরে তো শুনেছি যে বিচার বিভাগ কিভাবে ব্যবহৃত হয়েছে সরকারের বিভিন্ন জায়গায়, এটি আমরা শুনেছি। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে এসে আমাদের তো নিঃসন্দেহে প্রত্যাশা বাড়ে এই বিচার বিভাগ, বিশেষ করে যেটিকে আমরা অধস্তন আদালত বলি, নিম্ন আদালত বলি, সেটিকে আসলে নামকরণের দিক থেকে কি করতে হবে, সেগুলোর কার্যক্রম কি হবে, সার্বিকভাবে সেই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করবেন। অ্যাবসলিউটলি। যে সমস্যাটা যেটা দেখা দিচ্ছিল যে বিচার বিভাগের স্বাধীনতাটা ছিল না কেন, মূলত কয়েকটা কারণে। একটা হচ্ছে গিয়ে নিয়োগের ব্যাপারে, ওনাদেরকে নিয়োগ করছিল নির্বাহী বিভাগ, সো ল মিনিস্ট্রি বা গভর্নমেন্ট একটা বড় ধরনের ভূমিকা রাখছিল নিয়োগের ব্যাপারে। তারপরে হচ্ছে রিমুভেলের ব্যাপারে, যে ওনাদেরকে সরানোর ক্ষমতা যেরকম 16th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেটা করেছিল আওয়ামী লীগ সরকার, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে সরিয়ে সংসদে নিয়ে নিয়েছে, যে সংসদে ওনাদের এগেনস্টে অভিযোগ স্থাপন করা যাবে এবং ইনকোয়ারির পরে ওনাদেরকে সরানো হবে। সেটা তো রিমুভাল, কিন্তু নিয়োগের ক্ষেত্রের যে বিষয়টি সেটি তো আগেও এরকমই ছিল। আমরা যদি বলি আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে থেকেও নিয়োগ প্রক্রিয়াটা এরকমই ছিল। সেই সময়ে আমরা এতটা বায়াসড দেখিনি কেন, বা ভার্ডিক্টগুলো যখন যেখানে দেখেছি সেটি আমরা তো অনেক সময় দেখেছি যে এক্সিস্টিং যে সিটিং প্রাইম মিনিস্টার, তার ব্যাপারেও রায়ের ক্ষেত্রে দেখা গেছে তার এগেইনস্টে কোনো জায়গায় গিয়েছে, সে একটা সময় ছিল সেরকম। কিন্তু এরপরে এসে এরকমটা হলো কেন? সেটি কি কেবলমাত্র নিয়োগের কারণে না, যাদেরকে বিচারপতি নিয়োগ করা হয়েছিল বা বিচারক নিয়োগ করা হয়েছিল তাদের নিজেরও মেন্টালিটির ব্যাপার এরকম ছিল কিনা, মানে সার্বিকভাবে বিষয়গুলো কিভাবে দেখেন আপনি? জি, আমি তো প্রথমত দোষারোপ করব সিস্টেমকে, ব্যক্তিকে দোষারোপ করার আগে। কারণ সিস্টেম যদি ভালো হয় তাহলে কিন্তু এই সিস্টেমটা সহজে অপব্যবহার করা যাবে না, ফাঁকফোকর কম থাকবে। আর সিস্টেম যদি খারাপ হয়, একজন সৎ মানুষকে আপনি দিলেও ইটস আ ম্যাটার অফ টাইম সে
অসৎ কাজ করবে। সো সেক্ষেত্রে এই যে প্রবলেমটা ছিল যে আমাদের সংবিধানের দিকে যদি তাকান যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ক্ষেত্রে নিয়োগের দায়িত্বটা কার ওপর দেওয়া হয়েছিল? রাষ্ট্রপতির ওপর। কিন্তু রাষ্ট্রপতি প্রত্যেকটা ব্যাপারে কার পরামর্শে কাজ করতে হবে? প্রধানমন্ত্রী। এটাও সংবিধানে বলা আছে এবং শব্দটা যেটা ব্যবহার করা হয়েছে ইংরেজিতে শ্যাল, মানে সে কিন্তু বাধ্য প্রধানমন্ত্রীর পরামর্শে কাজ করতে। শুধু কয়েকটা এক্সেপশনস রেখেছে যে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ওরা প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে না এবং প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে ওরা প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে না। কিন্তু এগেন ওখানে বলেনি যে পরামর্শ নেওয়া যাবে না, বলেছে নিতে হবে না। কিন্তু টাইম এন্ড এগেন আমরা দেখেছি যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পুরোপুরি নির্দেশনা অনুযায়ী বিচারপতিকে নিয়োগ করা হয়েছে। সেক্ষেত্রে যেটা হয়েছে যে বিচার বিভাগের স্বাধীনতা ওভার টাইম পুরোপুরি নষ্ট হয়ে গেছে একটা প্রতিষ্ঠান হিসেবে। তাই বলে যে ভালো বিচারক নেই, স্বাধীন বিচারক নেই তা না, অনেকে আছে, কিন্তু প্রতিষ্ঠান হিসেবে একদম প্রশ্নবিদ্ধ হয়ে গেছিল। বিশেষ করে এই অপব্যবহারটা আমরা দেখেছি গত 15 বছর। হয়তো এর আগে কোনো সরকার যদি একটানা 15 বছর থাকতো হয়তো এরকমই একটা দানব হয়ে যেত ওভার টাইম, কিন্তু সেটা হয়নি। কিন্তু এনারা থেকেছে, এনারা হয়েছে এবং আমরা তো এই আঙ্গনেরই মানুষ, আমরা তো চোখের সামনে দেখেছি। মানে একটা সিম্পল এক্সাম্পল যে ধরেন 16th অ্যামেন্ডমেন্টের রায়টা হাইকোর্ট বিভাগ কিন্তু খুব সাহসের পরিচয় ছিল। 16th অ্যামেন্ডমেন্টকে যখন বাতিল করলো, বলল না, বিচারক রিমুভ করার দায়িত্ব সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের, যেটা সংবিধানে আছে, এটা সংসদকে দেয়া যাবে না, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হবে। এই রায়টা যে বিচারপতি দিয়েছেন জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী, উনি কিন্তু এখন আমাদের গুম কমিশনের চেয়ারম্যান এবং এই রায়টা দেওয়ার জন্য শাস্তি স্বরূপ ওনাকে আপিল বিভাগে ওঠানো হয়নি, উনি রিটায়ার করেছেন হাইকোর্ট বিভাগের জাজ হিসেবেই। সো আপনি পরিবেশটা দেখেন যে সিস্টেম যদি খারাপ হয় তখন যে ভালো কাজ করছে, সে যে সৎ কাজটা করছে তাকে কিভাবে শাস্তি দেয়া হয়। তারপরে আপনি দেখেন এই 16th অ্যামেন্ডমেন্টের মামলাটাই যখন আপিল বিভাগে গেল তখন প্রধান বিচারপতি ছিলেন জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা। উনি এই একই রায়টাকে আপহোল্ড করলো যে না, রায়টা ঠিক দেয়া হয়েছে। ওনাকে তখন কিভাবে জোরপূর্বক রেজিগনেশন দেওয়ানো হলো এবং দেশ ছাড়া করানো হলো, এটা তো আমাদের সবার চোখের সামনে হয়েছে। সো বিচার বিভাগের স্বাধীনতার জন্য এর থেকে ড্যামেজিং আর কিছু হয়তো অনেক বছর। অন দ্য আদার হ্যান্ড আবার যদি আমরা বলি যে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিলের প্রসঙ্গে যে রায়টা দেওয়া হয়েছিল যেই বেঞ্চের, তারা কিন্তু আপনি খেয়াল করেছেন তারা সবাই প্রধান বিচারপতি হয়েছে। যেই কয়েকজন রায় দিয়েছে বেঞ্চে ছিলেন এবং যারা দেয়নি 7 জন এবং মানে 7 জনের মধ্যে 4 জন আর 3 জন, যেই 3 জন দেননি তারা কিন্তু প্রধান বিচারপতি হতে পারতেন, কিন্তু তারপরে তাদেরকে সুপারসিড করা হয়েছে এবং একটি ইতিহাস তৈরি হতো বোধহয়, আমি যদি ভুল না করে থাকি। বিচারপতি নাজমুরা সুলতানা, উনি ছিলেন ওই বেঞ্চে প্রথম নারী বিচারপতি হতে পারতেন যদি এই অবস্থাটাতে, এবং উনি কিন্তু অ্যাপয়েন্টের দিক থেকে ওই গভর্নমেন্টের রিক্রুটমেন্টই ছিলেন, মানে রিক্রুটমেন্টের আওতায় ছিলেন। সুতরাং ইট ওয়াজ ভেরি ইজি। পুরস্কৃত হয়েছিল। হ্যাঁ, যে সেটি আপনি যেমন তিরস্কারের কথা বলছেন, হয়রানি পুরস্কৃত হয়েছে, এই হচ্ছে আসলে রিয়ালিটি। এনিওয়ে, যেটি বলছিলেন আপনি যে এই বিচার বিভাগ সংস্কারের বিষয়ে যেই বিষয়গুলো নেওয়া হয়েছে সুপারিশে। জি, সো বিচার বিভাগে প্রথমে যেটা দরকার ছিল যে অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগের প্রক্রিয়াটাকে পুরোপুরি আলাদা করা, এটা যাতে নির্বাহী বিভাগের হাতে না থাকে। এবং আমি দেখতে পাচ্ছি জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন বলে একটা কমিশন তৈরির কথা বলা হয়েছে, যেটার দায়িত্বই হবে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ দেওয়ার। সো এটা প্রয়োজন ছিল, এটা একটা সুপারিশ এসেছে। আরেকটা সুপারিশ এসেছে সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার জন্য উপযুক্ত জ্ঞান ও দক্ষতার অধিকারী, পাশাপাশি সততা ও সত্যনিষ্ঠার শর্ত অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। সো সুপ্রিম কোর্টের বিচারকের যোগ্যতার ওপরে আমাদের সংবিধানে বেসিক কিছু প্রভিশন আছে, যে 10 বছর প্র্যাকটিস করেছে বা 10 বছর জজিয়তি করেছে, এরকম বেসিকের বেশি কিছু নেই। আমার মনে হয় এটা এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব যে এখানে যোগ্যতার আরও ডিটেইলড একটা তালিকা থাকা উচিত। আর আরেকটা জিনিস, যে কি বেসিসে কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে নিয়োগ হচ্ছে, এই পুরো নিয়োগ পদ্ধতিটার একটু ট্রান্সপারেন্ট হওয়া উচিত। কারণ আমরা কিন্তু এতদিন মানে জানতামই না যে কি ভিত্তিতে
নিয়োগগুলো হচ্ছে, হ্যাঁ সবাই জানতো যে রাজনৈতিক স্বার্থে নিয়োগ দেওয়া হচ্ছে বা দলীয়করণ করা হচ্ছে এই বিভাগটাকে। সো এই ব্যাপারে একটু ট্রান্সপারেন্সি আনার জন্য আমাদের বিধিমালা, নীতিমালা, আইন বলেন সেটা দরকার, এবং একটা খসড়া আইন কিন্তু অলরেডি তৈরি করা হয়েছে, একটা অর্ডিন্যান্স এই নিয়োগের ব্যাপারে, যেখানে একটা বিধানও আমি দেখেছি যে যোগ্যতার মানে যোগ্যতাগুলো দিয়ে দেওয়া হয়েছে, এগুলো থাকতে হবে। সো সেটাকে আরেকটু বলিষ্ঠ করা, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, যাকে তাকে এখানে বসালে হবে না তো। এবং এই যে সততার কথা বলছি, এটাও রাখাটা ইম্পর্টেন্ট, যে ইন্টেগ্রিটি সহ কাউকে আমাদের এই পজিশনে দিতে হবে, কারণ এটা সে কিন্তু ওভারনাইট ক্ষমতার অধিকারী হয়ে যাচ্ছে। সো এই ক্ষমতাটা অপব্যবহারের যাতে না হয়, ওই লোভটা সামলাতে পারে এরকম কাউকে দরকার। কারণ যেটা আমরা অনেক সময় দেখি যে মানে ফাইন্যান্সিয়াল করাপশনও তো আনফর্চুনেটলি আমাদের জুডিশিয়ারিতে ঢুকে গেছে। সো সেগুলো গণনায় রেখে এই নিয়োগের প্রক্রিয়াটাকে পুরোপুরি আলাদা করে দেয়া, যাতে সরকারের এ ব্যাপারে কোনো ইন্টারফারেন্স না থাকে, এবং এই যোগ্যতাগুলো কি পদ্ধতিটার উপরে একটু ট্রান্সপারেন্সি দেয়া, রুল রেগুলেশনস ফ্রেম করে। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি বলছিলেন অধস্তন আদালত, সাবঅর্ডিনেট জুডিশিয়ারি, এই টার্মটা নিয়ে আমি দেখেছি অনেকেরই আপত্তি আছে, এবং আপত্তি থাকাটাই হয়তো যৌক্তিক, অ্যাবসলিউটলি। কারণ আপনি দেখবেন যে সাধারণ মানুষের বিচার বিভাগের সাথে ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে কিন্তু আমাদের লোয়ার কোর্টগুলো, তো তাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা, ট্রায়াল কোর্টস সেগুলো। সো তাদেরকে এখন আমি প্রস্তাবনায় দেখলাম স্থানীয় আদালত হিসেবে যাতে তাদের নামটার পরিবর্তন সাজেস্ট করা হয়েছে, এবং এটা অ্যাবসলিউটলি যৌক্তিক, এটা উচিত। আর আরও দেখলাম আমি যে এই স্থানীয় আদালতগুলোর নিয়োগ কারা দেবে সেক্ষেত্রেও পুরোপুরি সুপ্রিম কোর্টের এখতিয়ার যাতে থাকে, নট নির্বাহী বিভাগ বা সরকার। এগেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস আমি জানি না এখানে এসছে কিনা, হ্যাঁ পৃথক সচিবালয় একটা দরকার, কারণ একটা প্রতিষ্ঠানের যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্ডিপেন্ডেন্স না থাকে, যেটা এতদিন ছিল না এবং এখনো নেই, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ কার্যক্রমের ব্যাপারে পুরোপুরি কিন্তু আইন মন্ত্রণালয়ের উপর নির্ভর করছে, তখন কিন্তু স্বাধীনভাবে ফাংশন করাটা ডিফিকাল্ট হয়ে যায়। সো একটা পৃথক সচিবালয়ের সুপারিশও এসছে, এবং এ ব্যাপারে আমি জানি আমাদের অনারেবল চিফ জাস্টিসও একমত, উনিও সুপারিশটা দিয়েছেন মিনিস্ট্রির কাছে। সো আশা করছি এটা বাস্তবায়ন হবে, আশা করছি এই ব্যাপারে আমরা একটা ঐক্যমত স্থাপন করতে পারবো, কারণ এই ব্যাপারে ঐক্যমত যদি স্থাপন না হয় তাহলে কোনো ধরনের সমস্যা আছে। কোনো রাজনৈতিক দলেরও যদি এই ব্যাপারে কোনো আপত্তি থাকে তাহলে তার উদ্দেশ্য সৎ হতে পারে না, যাই হোক না কেন। সর্বশেষ একটি বিষয় আমরা আলাপ করব, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে। অনেক আলোচনা করলাম আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে, বিশেষ করে প্রধানমন্ত্রীর টার্ম কি হবে সেটি, এবং আরেকটি ব্যাপার নির্বাচনীয়, যেমন এখন 5 বছর পর পর যেটি, সেটি 4 বছর করবার কথাও বলা হয়েছে, যে 4 বছর আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে, কারণ আমাদের দেশের নির্বাচন যদি আমরা উন্নত বিশ্বের নির্বাচনের মতো সেরকম না, এখানে উৎসবমুখর বলি বা মানুষের পার্টিসিপেশন বলি, সেটি অন্যান্য জায়গার চেয়ে অনেক বেশি হয়, সেক্ষেত্রে ক্ল্যাশও থাকে অনেক। তো সব কিছু মিলিয়ে সেই ঝুঁকিটি এত কম সময়, মানে আবার 4 বছর বাদে নেওয়া সম্ভব কিনা, সব কিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয়? জি, প্রথমে আমি অ্যাড্রেস করবো প্রধানমন্ত্রীর টার্ম, যে 2 বার পর্যন্ত লিমিট করা হয়েছে, এটা আই থিঙ্ক প্রয়োজন ছিল। বিশেষ করে আমাদের নিকট অতীতে যে লিভড এক্সপিরিয়েন্স আমরা দেখেছি যে একচেটিয়া 3 বার হলে কি হয়, আর 2 বার যদি লিমিট করা যায় তাহলে কিন্তু ইনডিরেক্টলি এটা আরেকটা জিনিস নিশ্চিত করবে, সেটা হচ্ছে গিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও মানে অভ্যন্তরীণ গণতান্ত্রিক একটা চর্চাও মেনটেন করাতে সক্ষম হবে, যে হ্যাঁ এই দলই হয়তো নির্বাচিত হয়ে আসতে পারে 3 বারের বার, কিন্তু অন্য কাউকে প্রধানমন্ত্রী দিতে হবে। সো কিছু দূর হলেও দলের মধ্যের গণতান্ত্রিক চর্চাটা নিশ্চিত করতে পারে এই 2 বারের টার্মটা। সো এগেন এটাকে সাধুবাদ জানাচ্ছি। এছাড়া আপনি আরেকটা যেটা বললেন যে 4 বছরের মেয়াদ থাকবে সরকারের, এটা আমার মনে হয় এ ব্যাপারে যদি রাজনৈতিক ঐক্যমত একটা স্থাপন করা যায় তাহলে করা যাইতেই পারে। হয়তো প্র্যাকটিক্যাল কিছু ডিফিকাল্টি হবে আপনি যেটা বললেন, কিন্তু এগেন আই থিঙ্ক এটাতে রাজনৈতিক ঐক্যমতের উপরে, কারণ যারা দেশকে চালাবে তারা যদি মনে করে যে 4 বছরের মধ্যে পারবে, তাহলে তো সে ব্যাপারে কোনো সমস্যা হওয়ার কথা না। জি, আরেকটি সর্বশেষ খুবই এটি
সিগনিফিকেন্ট না এবং খুব আমার কাছে মেজর মনে হয়নি, তারপরেও দেশের নাম পরিবর্তনের বিষয়ের যেটি সাংবিধানিকভাবে যে নাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং জনগণতন্ত্রী বাংলাদেশ, এরকম নামে খুব একটা আসে যায় না এরকম, কিন্তু দীর্ঘদিন থেকে যেহেতু বিষয়টি একভাবে চলে আসছিল, এখন যেহেতু পরিবর্তন, এবং পরিবর্তন শুনলেই আমরা একটু মানে নড়ে চড়ে বসি, সেই জায়গাতে আপনি কিভাবে দেখেন সেই বিষয়টি? খুব একটা গুরুত্ব বহন করে কি? জি না, আমার মনে হয় না এটা জাস্ট ভাষাগত একটা চেঞ্জ। আমার মনে হয় না এটা বড় ধরনের কোনো প্রভাব কোনো কিছুর উপরই ফেলবে। সো এটা নিয়ে আমার মনে হয় না আলাপ আলোচনা করার মতো কিছু আছে চেঞ্জটা। অ্যান্ড এটা আর মানে উচ্চারণ করাটাও তো সহজে মুখে আসেও না, জনগণতন্ত্রী। সো ওখানেও একটা ব্যাপার আছে। সর্বশেষ আপনার একটা কনক্লুডিং রিমার্ক শুনবো, আর কি এক্সপেকটেশন আপনার? জি, আমার এক্সপেকটেশনটা হচ্ছে যে ন্যূনতম যে সংস্কারগুলো দরকার একটা স্বাধীন, একটা অবাধ নির্বাচন দেওয়ার জন্য, সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য, সেগুলো দিয়ে আমাদের নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত। কারণ দিনে দিনে যে জিনিসটা আমি লক্ষ্য করছি যে 5ই আগস্টের পরে যে একটা ইউনিটি আমরা দেখতে পেরেছি বাংলাদেশের মানুষের মধ্যে, সেই ইউনিটিটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। নানা ধরনের সংঘর্ষ হচ্ছে, দাবি দেওয়ার একটা শহর হয়ে গেছে বাংলাদেশ, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখনো নিয়ন্ত্রণে আসেনি। তারপরে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সন্দেহের জায়গা সৃষ্টি হয়েছে। সো এই সমস্যাগুলো কিন্তু বাড়তেই থাকবে। তারপরে ধরেন ফরেন রিলেশনস এফেক্টেড হচ্ছে, কারণ ভারত তো বলেই দিয়েছে যে ট্রেড, কমার্স এসব ব্যাপারে বা ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে নির্বাচিত সরকারের সাথে কথা বলবেন। সো এই সব কিছু গণনায় নিলে আমার মনে হয় আমাদের ইলেকশনের দিকে আগানোটা উচিত, যত দ্রুত সম্ভব উচিত। হ্যাঁ, মিনিমাম কিছু সংস্কার করতে হবে, এবং শুধু সংস্কার না, আরেকটা জিনিস হয়তো খুব নেগলেক্টেড হয়েছে, যেটা হচ্ছে যে জুলাই আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের ন্যায় বিচারের দিকেও তাকাতে হবে। তো কারণ এখানে ধরেন যারা আহত হয়েছেন তারা এখনো কিন্তু সুচিকিৎসা পাচ্ছেন না, এবং দেখা যাচ্ছে যে একটা ফাউন্ডেশন ক্রিয়েট করা হয়েছে, সেটাও চেষ্টা করে যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য, কিন্তু ঠিক জায়গায় হয়তো পৌঁছচ্ছে না, বা যতটুকু পৌঁছানোর দরকার পৌঁছচ্ছে না। আরেকটা হচ্ছে যারা মারা গেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের রিহ্যাবিলিটেশন, তাদের পরিবারে যে ধরনের সহায়তা দরকার, বা মামলা দায়ের করার ক্ষেত্রে গায়েবী মামলা তো তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করবে না, ইনফ্যাক্ট উল্টোটা করবে, পুরোপুরি উল্টোটা করবে। কারণ আপনি মানে একটা মামলায়, একটা মার্ডার কেসে 200 জনকে আসামি বানালেন, সেক্ষেত্রে যেটা হবে যে এটা ঝুলে যাবে, কমপ্লিকেট করবে, পুরো ইনভেস্টিগেশন প্রসেসটা আরো জটিল হয়ে যাবে, এবং ন্যায় বিচার যে হচ্ছে সে বিচারই পাবেন না। সো এইসব দিকেও আমাদের তাকাতে হবে এবং সরকারের প্রাধান্য দিতে হবে আপাতত। অ্যান্ড তাছাড়া যেটা বললাম যে মিনিমাম যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত স্থাপন করতে পারি, সেটা করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। আমরা সংস্কারের বিষয়ে আলাপ করছিলাম। সংস্কার কেবল কাগজে কলমে নয়, আমাদের মানসিকতায় সংস্কার আনতে হবে, তাহলেই হয়তো আমরা প্রত্যাশিত ফলাফল পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।